আজকের এই ভিডিওতেই যারা অলরেডি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা আ অন্য দেশে পড়াশোনা করতেছেন, আ আ তারা আসতে চাচ্ছেন। যেমন অনেকে আমাকে চায়না থেকে মেসেজ দেয়, অনেকে মালয়েশিয়া থেকে মেসেজ দেয়, অনেকে দুবাই থেকে মেসেজ দেয়, অনেকে আ আফ্রিকার বিভিন্ন কান্ট্রি থেকে মেসেজ দেয়। তার ভিতরে আমি বেশি ইনকোয়ারি পাইছি হচ্ছে আপনার মালয়েশিয়া থেকে, চায়না থেকে, আ তারপরে হচ্ছে আপনার দুবাই থেকে, আর হচ্ছে আপনার ইন্ডিয়ার ২-১ জন। তো তারা জানতে চায় যে আপনার এবং ইয়া থেকে আপনার উজবেকিস্তান থেকেও আমরা ইনকোয়ারি পাইছি। কিরগিজস্তান থেকে আসে নাই। কারণ ওখানে তেমন স্টুডেন্ট নাই, তারা যায়ও নাই। তো উজবেকিস্তানি স্টুডেন্ট না, যেমন অনেকে গেছে উজবেকিস্তানে কোনো একটা ভিসা নিয়ে, সেখান থেকে দেখা যায় যে আসতে চায় রাশিয়া স্টুডেন্ট ভিসা। তো এইটার জন্য আবেদনের পদ্ধতিটা কি? এবং আ আ আপনার আবেদনের জন্য কোন প্রসেসটা ফলো করতে হবে, আ কতদিন সময় লাগবে, এইটা আমরা জানবো। ১ম কথা হচ্ছে যে আপনি যখন আবেদন করবেন, আপনি উদাহরণস্বরূপ আপনি মালয়েশিয়াতে আছেন অথবা চায়নাতে আছেন অথবা দুবাইতে আছেন। তো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে আপনি যেই দেশে আছেন, ওই দেশে আপনার বৈধ ভিসা আছে কিনা? তো আপনার যদি ভিসা থাকে তাহলে আপনি ১ম রিকোয়ারমেন্টে আপনি গ্রান্টেড। এর পরেরটা হচ্ছে আপনি কোন ইনটেকে আবেদন করবেন। আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে আবেদন করেন, আ এখন কি মাস? এই মাস থেকে সেপ্টেম্বরে আবেদন করলে আপনি রাশিয়াতে সেপ্টেম্বর মাসে আসবেন। আসলে আপনাকে আপনি যখন এম্বাসিতে আপনি যখন ডকুমেন্টস জমা দিবেন, তো মানে রাশিয়ান এম্বাসিতে, সেটা হোক মালয়েশিয়াতে, সেটা হোক চায়নাতে, সেটা হোক দুবাইতে, যেখানে হোক, সেইখানে আপনি যখন আবেদন জমা দিবেন, সেখানে আপনার কিন্তু ওই সেপ্টেম্বরের থেকেও আরো ৪-৫ মাসের বেশি ভিসা থাকতে হবে। মানে কেন থাকতে হবে? সেটা হচ্ছে যে নরমালি এম্বাসির যারা অন্য কোনো দেশে থাকে তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে এট লিস্ট এম্বাসিতে আপনি যখন আবেদন করবেন, আপনার এট লিস্ট ৩ মাস বা ৬ মাসের আপনার ভিসা থাকতে হবে। কারণ এখানে প্রসেসিং এর একটা বিষয় আছে, এখানে তাদেরও বোঝার একটা বিষয় আছে। তো যদি আপনি যখন আবেদন করবেন, আবেদন মানে ১ম এর শুরুতে যখন আপনি আবেদন করবেন তখন আপনাকে বৈধ থাকতে হবে। আপনি যেই ইনটেকে আবেদন করবেন, ওই ইনটেকের কত তারিখ থেকে ক্লাস শুরু হবে, সেই তার তারিখের ডেট থেকে শুরু করে সামনের আরো ৩ মাস বেশি বা ৪ মাস বেশি এরকম ভিসা আপনার থাকতে হবে। তার মানে যারা ২০২৫ সালে সেপ্টেম্বর ইনটেকে রাশিয়াতে আসতে চাচ্ছেন আ অন্য কোনো কান্ট্রি থেকে, তাদের ভিসা এই ২০২৫ সালের আ যদি ডিসেম্বর পর্যন্ত যদি থাকে, তাহলে তাদের জন্য এটা সেফ। মানে তারা আবেদন করছে, ভিসা পাইছে, রাশিয়াতে আসবে ঠান্ডা মাথায়। এটা হচ্ছে ১ম মানে 2nd রিকোয়ারমেন্ট। 3rd হচ্ছে যে আপনি সেখানে আপনি যে পড়াশোনা করতেছেন সেখানে আ আপনাকে ইউনিভার্সিটি আপনাকে কোনো ধরনের ডকুমেন্টস দিবে কিনা? যেমন আপনি সেখানে ২ বছর ধরে পড়াশোনা করতেছেন বা ৩ বছর ধরে পড়াশোনা করতেছেন বা ১ বছর ধরে করতেছেন, সেখানে ইউনিভার্সিটি আপনাকে কোনো ধরনের একটা লেটার দিবে কিনা যে আপনি ভার্সিটিতে পড়েন। কারণ অনেক সময় এম্বাসি এই ডকুমেন্টসটা ডিমান্ড করে। আ যদি কেউ জব করে তাকে ওই ডকুমেন্টস ডিমান্ড করে যে আপনি এইখানে কোন স্ট্যাটাসে আপনি এখানে আছেন। যে দেশে আপনি আছেন সেটা হোক দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, ওমান, যেকোনো দেশ হোক না কেন, সেখানে আপনি কোন স্ট্যাটাসে আছেন সেইটার আ পরিপ্রেক্ষিতে আপনাকে কেউ ভেরিফিকেশনটা দিচ্ছে কিনা। যে এটাকে আমরা শর্টকাটে বলি এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, অথবা একটা ইউনিভার্সিটি থেকে একটা লেটার। তো যে আমাদের এই স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। এটা এম্বাসি অনেক সময় চায়। এটা রিকোয়ারমেন্টের ভেতরে নাই, বাট অনেক সময় চায়। আর এবার আসি, আমরা ওইটুকু জানলাম। এবার আসি হচ্ছে আমরা আবেদনের জন্য আমরা কিভাবে যাব? আবেদনের জন্য সেম পলিসি। শুধুমাত্র আবেদনের সময় অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হবে যে এই স্টুডেন্টটা কোন দেশ থেকে ভিসা ভিসার জন্য এম্বাসি ফেস করবে। সেটা হচ্ছে আবেদনের শুরুতে, আবেদনের ভিতরে যখন অ্যাপ্লিকেশন ফর্ম থাকে সেখানে উল্লেখ থাকে যে ফ্রম হোয়ার স্টুডেন্ট উইল গেট ভিসা, মানে কোন জায়গা থেকে স্টুডেন্ট ভিসা নিবে। তখন উল্লেখ করতে হবে, যদি মালয়েশিয়া হয় তাহলে উল্লেখ করতে হবে যে মালয়েশিয়া, কুয়ালালামপুর। সেটা যদি হয় আপনার চায়না তাহলে লিখতে হবে চায়না এবং চায়নাতে রাশিয়ান এম্বাসি যেখানে সেখানে। সেটা যদি আপনার ইউএই হয় তাহলে লিখতে হবে মানে
UAE দুবাই, যেখানে অ্যাম্বাসি আছে, রাশিয়ান অ্যাম্বাসি, সেটা উল্লেখ করে দিলে তখন এখানকার ইউনিভার্সিটি যখন ইমিগ্রেশনের কাছে যখন আবেদন করবে, তখন ওই ইমিগ্রেশনের কাছে আবেদন করবে, তখন ইমিগ্রেশনের যেই ডকুমেন্টস যে প্রিপারেশন থাকে সেখানে তারা উল্লেখ করে দিবে যে এই স্টুডেন্টটা ভিসাটা নিবে চায়না থেকে, এই স্টুডেন্টটা ভিসা নেবে মালয়েশিয়া থেকে, এই স্টুডেন্টটা ভিসা নেবে দুবাই থেকে। তখন আপনার এই প্রক্রিয়াটা পরিপূর্ণ হয়। আর আবেদনের জন্য ডকুমেন্টেশন কি? সেম জিনিস, ওই যে আপনার পাসপোর্ট, এবং পাসপোর্টের মেয়াদটা আপনার 2 বছরের বেশি সময় থাকতে হবে, পাসপোর্টের ভ্যালিড 2 বছর বেশি থাকতে হবে আপনি যেদিন থেকে আবেদন করবেন তারপরের 2 বছর। এরপরে আপনার একাডেমিক সার্টিফিকেট, আপনাকে শিক্ষাগত যোগ্যতা আপনার থাকতে হবে। যারা অনার্সে পড়বেন তাদের HSC কমপ্লিট থাকতে হবে, যারা মাস্টার্স করবেন তাদের অনার্স কমপ্লিট থাকতে হবে। এবং এখানে এবার এসেছে জন্মের বিষয়টা, যাতে মানে জন্ম কত তারিখ হতে পারে, যেটা এজ নিয়ে যেটা আলোচনা হয় সেটা হচ্ছে যে আপনার 2000 সালের পরে যারা জন্মগ্রহণ করছেন তাদের ডকুমেন্টসগুলো ভার্সিটি খুব রিল্যাক্সে অ্যাকসেপ্ট করে, খুব দ্রুত সেটার কাজ হয়, মানে যারা ব্যাচেলর করবেন তারা। আর যারা 1996 মানে 96-97তে যারা জন্মগ্রহণ করছেন, যারা মাস্টার্স করবেন তাদেরটা 96 হলে, 97 হলে, 98 হলে, সর্বনিম্ন 96, এর নিচে আর নেয় না। এখন এই বছর তো একটু টাইট হচ্ছে, মানে 96-97 লাস্ট জন্মগ্রহণ করছে তাদেরটা 96 হলে বা 97-98 হলে তাদেরকে ভর্তি করানো যায় মাস্টার্সের জন্য। আর যারা অলরেডি আপনার রিকোয়ারমেন্ট ঠিক আছে, যেমন আপনার আপনার 98তে জন্মগ্রহণ করছে, কইরা সে অনার্স করে ফেলছে, সে এখন জব করে, সেক্ষেত্রে তো আর যেই দেশে সে জব করে সেই দেশের থেকে যে প্রতিষ্ঠানে সে আছে সেই প্রতিষ্ঠানে থেকে তাকে একটা NOC নিতে হবে, যেটা অ্যাম্বাসির জন্য লাগবে। অ্যাম্বাসি রিকোয়ারমেন্ট এটা অপশনাল, বাট এটা লাগবে। আর হচ্ছে যদি দুবাই হয় তাহলে দুবাইয়ের রেসিডেন্স পারমিট যেটা সবাই করে সেটা থাকতে হবে। আর হচ্ছে আপনার এই ডকুমেন্টসগুলোকে রাশিয়ান ভাষায় আপনাকে ট্রান্সলেশন করতে হবে। আপনি চাইলে আপনার ডকুমেন্টসগুলো অ্যাম্বাসির সাথে কথা বলে আপনি অ্যাম্বাসি থেকে, অথবা অ্যাম্বাসি তো এটা করবে না, রাশিয়ান কালচারাল সেন্টার, চায়নাতে রাশিয়ান কালচারাল সেন্টার যেটা আছে সেখানে যাইতে হবে। সেখানে গিয়ে বলতে হবে যে আমি তো রাশিয়ার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমার এই ডকুমেন্টসগুলো আমি রাশিয়ান ভাষায় ট্রান্সলেশন করব। তখন তারা আপনাকে ট্রান্সলেশন করে দিবে কালচারাল সেন্টার থেকে একটা টাকার বিনিময়ে। যদি মালয়েশিয়া হয় তাহলে কুয়ালালামপুরে যে কালচারাল সেন্টার আছে, রাশিয়ান কালচারাল সেন্টার, সেখান থেকে করতে পারেন। আর যদি দুবাই হয় তাহলে দুবাইতে রাশিয়ান কালচারাল সেন্টার আছে কিনা আমি জানি না, যদি থাকে তাহলে সেখান থেকে সেটা আপনি জেনে নেবেন, করে নেবেন। আর না হলে আপনারা বাংলাদেশে যে রাশিয়ান কালচারাল সেন্টার আছে সেখানে আপনাদের কোনো আত্মীয় স্বজন, ভাই ব্রাদারকে সেখানে পাঠাইয়া সেখান থেকে আপনারা এটাকে ট্রান্সলেশন করে নিতে পারেন একটা অ্যামাউন্টের মাধ্যমে। অথবা রাশিয়াতে যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করে, তাদের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে যে ভাই আমি তো আবেদন করতে চাচ্ছি, আমি নিজে নিজে আবেদন করতে চাচ্ছি, ভার্সিটিও আমি পাইছি, সব ঠিক আছে, এখন আমার শুধুমাত্র ডকুমেন্টসগুলো ট্রান্সলেশন করে দিতে হবে। তো একটা অ্যামাউন্ট তাকে দিলে সে আপনার এই ডকুমেন্টসে রাশিয়া থেকে ট্রান্সলেশন করে আপনাকে দিবে, সে যদি ভালো মনের মানুষ হয়ে থাকে। তো এইগুলো হয়ে গেলে এরপরে একটা একটা জায়গা থেকে আপনি ছবি তুলে নেবেন। ছবি তুলে আপনার ছবি সহকারে, মানে ছবির একটা কপি, সফট কপি সহকারে এগুলো দিয়ে আপনি তাদেরকে ওয়েবসাইটে যেই আবেদন করার যেই সিস্টেম সেখানে লেখা থাকবে যে আপনি এই ইমেইলে ডকুমেন্টসগুলো পাঠান, অথবা এখানে আপনি অ্যাপ্লাই নাও ক্লিক করে সেখানে আপনার ডিটেলস সেখানে পূরণ করেন, আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার এডুকেশন ডিটেলস যা যা থাকে সব কিছু ফিল আপ করবেন। এরপরে সাথে আবার একটা ওইখানে দেখবেন যে দেওয়া থাকতে পারে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে ফর্মটা ফিল আপ করে দিতে হবে, সেখানে লেখা থাকতে হবে যে আপনি কোথা থেকে অ্যাম্বাসি ফেস করবেন, ভিসা কোথা থেকে নেবেন, আপনার ফোন নাম্বার, আপনার সকল ডিটেলস মোটামুটি 1 পেজের হয়ে থাকে। তো কেমন হয় এটা আমার কাছে এখন এখানে আছে কিনা আমাকে দেখতে হবে, আমি আপনাদেরকে বলতে পারি। অনেকে বলে ভাই অ্যাপ্লিকেশন ফর্মটা কেমন হয় একটু বলেন। তো আমার কাছে অনেকগুলো ফর্ম আছে, আমি একটা খুলে আপনাদেরকে একটা বলি রিসেন্ট, যেমন কী কী ধরনের ওরা কী কী ধরনের আপনার আম, করে থাকে, ডিটেলস ডিমান্ড করে থাকে। হ্যাঁ, তো আমরা দেখতেছি, আমরা এটাই দেখি, এখানে আমাদের আছে স্টুডেন্ট ফাইল, অ্যাপ্লিকেশন ফর্ম, আঙ্কেতে দিকে প্রিক্লাসিনী, মানে এখানে লেখা থাকে হচ্ছে আপনার আপনার সার নেম, আপনার আপনার নেম, আপনার কি বলে ডেট অফ বার্থ, আপনার আপনি ছেলে না মেয়ে, জেন্ডার, তারপরে হচ্ছে আপনার সিটিজেনশিপ, আপনি কোন দেশের নাগরিক, এবং এখানে থাকে হচ্ছে আপনি কোন দেশে, আপনি বাই বার্থ আপনি কোন দেশে জন্মগ্রহণ করে নাগরিকত্ব পাইছেন সেই দেশের সিটিজেনশিপের ডিটেলস, তারপরে আপনার প্লেস অফ বার্থ, সেই এলাকার অ্যাড্রেস যেখানে জন্মগ্রহণ করছেন, তারপরে সিটি অফ রেসিডেন্স মানে আপনার রেসিডেন্স, আপনি কোথাকার আছেন, প্লেস অফ বার্থ বলছেন, এরপরে রেসিডেন্স মানে আপনি এখন কোথায় আছেন, কান্ট্রি অফ পার্মানেন্ট রেসিডেন্স। আচ্ছা,
আচ্ছা, পার্মানেন্ট রেসিডেন্ট যেটা সেটা হচ্ছে আপনার বাংলাদেশের। আর যদি থাকে যে প্রেজেন্ট অ্যাড্রেস, অনেক অ্যাপ্লিকেশন ফর্মে লেখা থাকে যে প্রেজেন্ট অ্যাড্রেস কোথায়, তখন আপনি যেই দেশে আছেন সেই দেশে প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন। এরপর হচ্ছে আপনার, আপনি এই যে লেখা আছে প্লেস অফ অবটেইনিং এ ভিসা, কান্ট্রি অ্যান্ড সিটি হ্যাভিং এ কাউন্সিলর অফিস অফ দ্য আরএফ। তো প্লেস অফ অবটেইনিং এ ভিসা মানে আপনি কোন জায়গা থেকে আপনি ভিসাটা নিবেন, মানে লেখা আছে মেস্তা পালুচেনিয়া ভিসা Strana i Gorad vid Katterom Est Konsulskoই উচরেশতেনিয়া আরএফ। তো মানে রাশিয়ান ফেডারেশনের অ্যাম্বাসি কাউন্সিলর কোথায় আছে সেখানকার ডিটেলস দিতে হবে, আপনি যে দেশে আছেন সেই দেশে। এরপর আপনার পাসপোর্টের নাম্বার, পাসপোর্টের ডিটেলস, ডেট অফ ইস্যু, তারপরে পাসপোর্টের কবে মেয়াদ শেষ হবে সেইটা, আবার পাসপোর্টটা কে আপনার ইস্যু করছে, সেটা করছে হচ্ছে বাংলাদেশে সবাই জানেন যে DIP/ঢাকা, ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন পাসপোর্ট, যেটা বাংলাদেশে সেইটা করে। এরপর হচ্ছে আপনার এই যে লেখা আছে দ্য অ্যাড্রেস অফ সাপোজ টু প্লেস অফ রেসিডেন্স ইন দ্য RRF এ ডরমেটরি হোস্টেল, মানে মানে অনেক সময় বিভিন্ন থাকে যে আপনি রাশিয়াতে যখন আপনি আসবেন, আসার পর আপনি কোথায় থাকবেন সেটার একটা অ্যাড্রেস তারা ডিমান্ড করে। সেটা ভার্সিটি হলে ভার্সিটির হোস্টেলের অ্যাড্রেসটা সেখানে বসাতে হবে, সেটা ভার্সিটিকে বলতে হবে যে আমি তো রাশিয়াতে আসবো, এখানে তো ফর্মে তো আপনি লিখছেন যে অ্যাড্রেসটা কোথায় হবে। আর যদি আপনি বাইরে অ্যাপার্টমেন্টে থাকেন তাহলে অ্যাপার্টমেন্টের অ্যাড্রেস দিতে হবে। আর যদি কোনো পাবলিক হোস্টেল থাকেন পাবলিক হোস্টেলে। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে আপনার সিগনেচার, হ্যাঁ, এগুলা দিয়ে আপনাকে ফর্মটা ফিল আপ করে এরপরে আপনাকে আপনাকে ওদের যে অ্যাপ্লাই নাও বাটন আছে বা যেখানে ইমেল করার কথা বলবে সেই ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের ইমেল অ্যাড্রেসে আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো যেগুলো আপনি স্ক্যান করছেন সেইগুলো, পাসপোর্টের কপি স্ক্যান করছেন সেগুলো, তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, এরপর হচ্ছে আপনার ট্রান্সলেশন যে কপিগুলো করছেন, আপনার পাসপোর্ট এবং একাডেমিক ডকুমেন্ট ট্রান্সলেশন যেগুলো করছেন সেগুলো সব কিছু সহকারে আপনি তখন তাদেরকে ইমেল করবেন। ইমেল করলে ভার্সিটি আপনার ডকুমেন্টসগুলো দেখে ভার্সিটি যদি আপনার সাথে ইন্টারভিউ নিতে চায়, আপনার সাথে যদি তারা কথা বলতে চায় তাহলে কথা বলতে পারে। আর যদি না হয় তাহলে আপনাকে ইমেলে রিপ্লাই দিবে, দিয়ে হয়তো আপনাকে বলবে যে আমরা আপনাকে সিলেক্ট করছি প্রিপারেটরি কোর্সের জন্য। তখন তারা আপনাকে একটা কন্ট্রাক্ট পেপার পাঠাই দিবে। কন্ট্রাক্ট পেপার মানে হচ্ছে চুক্তিনামা, যেটাকে আমরা বলে থাকি এগ্রিমেন্ট পেপার, যে আপনি রাশিয়াতে আসবেন, কোন সাবজেক্টের জন্য আসছেন সেটার একটা ডিটেলসে 4 পেজের 5 পেজের 6 পেজের ডিটেলসে একটা কন্ট্রাক্ট পেপার থাকে। সেখানে আপনার সাথে ভার্সিটির যে একটা মানে মানে কন্ট্রাক্ট চুক্তিনামা যে আপনি এই কোর্সের জন্য আসতেছেন সেই কোর্সের এ টু জেড ডিটেলস থাকবে। অনেক ভার্সিটি ইংলিশেও মানে রাশিয়ান থাকে এক সাইডে, আরেক সাইডে ইংলিশ থাকে, দুই পাশে রাখে, মানে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে এক সাইডে রাশিয়ান এক সাইডে ইংলিশ। তো রাশিয়ান লেখা থাকে, এখানে ইংলিশে ট্রান্সলেশন লেখা থাকে। তখন দেখা যায় কি বুঝতে পারবেন যে আপনার সাথে কী বলা আছে, তাদের কিছু রুলস রেগুলেশন, যে আপনি রাশিয়াতে আসবেন, কবে থেকে আপনার ক্লাস শুরু, তারপরে হচ্ছে যে আপনি আপনাকে কত টাকা পে করতে হবে শুরুতে, আপনার আপনার ফি কোর্সের ফি কত টাকা, তারপর হচ্ছে আপনার ডরমিটরি থাকলে ডরমিটরি ফি কত টাকা, তারপর হচ্ছে আপনার পড়াশোনা যদি ঠিকমতো না করেন তাহলে তারা আপনার অ্যাডমিশন ক্যান্সেল করবে কি করবে না। তারপরে হচ্ছে যে অনেক ধরনের তাদের অনেক রুলস রেগুলেশন অনেক কিছু সেখানে উল্লেখ থাকে, আমার সবাই তো মনে নেই। তো উল্লেখ থাকে এইগুলা হচ্ছে আপনার সেখানে থাকবে। এরপরে তারা বলবে আপনি এই কন্ট্রাক্ট পেপার যদি রাজি থাকেন তাহলে আপনাকে পে করে দেন টিউশন ফি, হাফ টিউশন ফি পে করেন অথবা ফুল টিউশন পে করেন অথবা 35% বা 40% পে করেন। তখন আপনি চাইলে ভার্সিটির সাথে তাদের পেমেন্ট মেথডটা জানবেন, তারা কীভাবে পেমেন্ট মেথড, তাদের যদি আপনার অনলাইনে কোনো সিস্টেম থাকে, এখন যেহেতু স্যাংশন, তাদের যদি অন্য কোনো সিস্টেম থাকে, যেমন তারা যদি কারো মাধ্যমে ভায়া হয়ে যদি পেমেন্ট নেয় তাহলে সেটা আপনি ফলো করতে পারেন, অথবা যদি ভায়া কোনো কান্ট্রি হয়ে তারা যদি পেমেন্ট নেয় সেটা ফলো করতে পারেন, অথবা যদি বলে যে আমরা বিটকয়েনে পেমেন্ট নিই তাহলে সেটা ফলো করতে পারেন। আর যদি কোনোটা যদি না হয় তাহলে এখানে রাশিয়াতে যারা বসবাস করে কোনো একটা বড় ভাইয়ের সাহায্য নিতে হবে, তাকে বলতে হবে যে ভাই আমি তো সব কিছু করে ফেলছি কিন্তু টিউশন ফি দিতে পারতেছি না, তো কাইন্ডলি একটু কষ্ট করে যদি আমাকে একটু সাপোর্ট দিতেন আমার যদি ভালো হতো। তখন যদি সে যদি মনে করে যে না ঠিক আছে আমি স্টুডেন্টকে সাপোর্ট করে দিই, তাহলে হয়তো আপনি তাকে টাকা পাঠাবেন, সে হয়তো আপনাকে এখানে পে করে দিল, এই এরকম আর কি। এটা জানি না, সেটা অন্য বিষয়, এটা একটু ডিপলি বিষয়। তো এটা করার পরে ভার্সিটি আপনাকে যখন অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করলে ভার্সিটি আপনাকে তখন সব কিছু করে দিবে এবং ইনভিটেশন সময় মতো পাবেন, এম্বাসি ইউজ করবেন, চলে আসতে পারবেন। আর যদি কোনো এজেন্সির মাধ্যমে যদি করেন তাহলে আপনি এজেন্সির কাছে ডকুমেন্টস দিবেন, আপনার যে কাজগুলো যেগুলো বললাম এই কাজগুলো এজেন্সি করবে। আপনার শুধু এম্বাসি ফেস করার জন্য আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট একটা এফিডেভিট করতে হবে, মেডিকেল টেস্ট করতে হবে। আর বাকি সবচেয়ে ডকুমেন্টসগুলো যেগুলো আছে এগুলো আপনাকে একটা এজেন্সি বা একটা এডুকেশন প্রসেসিং ফার্ম বা যদি কোনো রিপ্রেজেন্টেটিভ হয় তাহলে সেই বিষয়গুলো আপনাকে সাহায্য করবে এবং গাইড করবে এবং সে মোটামুটি সব কিছু তৈরি করে দিবে। এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করছি সুন্দরভাবে বোঝানোর জন্য যে যারা অন্য দেশে আছেন, যারা রাশিয়াতে আসতে চান অন্য দেশ থেকে, তাদেরকে কীভাবে তারা আবেদন করবেন, তাদের করণীয় কী এবং কোন বিষয়গুলো আপনারা জানবেন। এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করছি বুঝে বলার জন্য। আমি চেষ্টা করি যে সবসময় আমার ইউটিউব চ্যানেলে একটু ডিটেলসে কন্টেন্ট দেওয়ার জন্য, যেগুলো মানুষের জানার খুবই দরকার।
এই হচ্ছে বিষয়। আর ফেব্রুয়ারি সরি আর সেপ্টেম্বর ইনটেক ২০২৫ সালে অলরেডি আবেদন চলতেছে। যারা এখন আবেদন করেননি আবেদন করতে পারেন। এই স্ক্রিনে দেখানো নাম্বার দেখেন দেখা যাচ্ছে একটা নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারেন। অথবা যে দেশে আছেন সেই দেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে পরামর্শ দিব যে কোনটা করলে ভালো হয়। তো ভালো এবং সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।